হ্যালো গাইস, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি? জি স্যার। ওকে। 39 তোমরা এসছো। ওকে, একটা পার্টিকুলার জিনিস, তোমরা কি ওবি সম্বন্ধে কোনো ক্লাস করেছো? তোমাদের কোনো ওয়ার্কশপ টাইপের কিছু হয়েছে? আউটকাম বেসড এডুকেশন। না স্যার, ওইভাবে কোনো ইয়ে হয় নাই। কোনো, ইভেন আমিও কোনো ক্লাস নেইনি তোমাদের, মানে কোনো ওয়ার্কশপ নেইনি, তাই তো? জি স্যার। ওকে, তাহলে পরে আমরা যেটা করব, আমাদের অ্যাকচুয়াল ক্লাস শুরু করার আগে আমাদের ওবি সম্বন্ধে একটা লেকচার দেওয়া জরুরি মনে করছি, বিকজ এই সেমিস্টার থেকেই ওবি প্রোগ্রাম চালু হবে। সো আমরা নর্মালি যে সমস্ত এডুকেশন যেভাবে এডুকেশন প্রোভাইড করতাম, এটা একটু ভেরিয়েশন হবে। তোমাদের ইন্টারপ্রিটেশন, তোমাদের পোস্ট ডেলিভারি, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে, বিকজ আগামী 1 বছর পর থেকে প্রবাবলি অ্যাক্রিডিটেশনের জন্য আমরা অ্যাপ্লাই করব। সো অ্যাক্রিডিটেশন হলো একটা প্রসেস, যেটা বাংলাদেশে একটা গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন করেছে, অ্যাক্রিডিটেশন কাউন্সিল বলে একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনটা প্রোভাইড করবে। এটা তারা ওয়াশিংটন অ্যাকর্ড বলে একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনালি, যে অ্যাকর্ডের মেম্বার হচ্ছে, এবং তারা বাংলাদেশের এই অর্গানাইজেশনটা যদি আমাদের এই প্রোগ্রাম এমএমএ প্রোগ্রামটাকে যদি অ্যাক্রিডিটেট করে, তার মানে হলো যে এই প্রোগ্রামটা এই ওয়াশিংটন অ্যাকর্ডের যত কান্ট্রি মেম্বার আছে প্রত্যেকটা দেশে ভ্যালিড হবে। মনে করা ইউএসএ যদি ওয়াশিংটন অ্যাকর্ডের মেম্বার হয়, তোমার ডিগ্রিটা ইউএসএ তেও এটা ভ্যালিড হবে। তার মানে ইউএসএ কেউ যদি ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্রাজুয়েট করে, তার সাথে তোমার প্রোগ্রামটাও এক পার হবে। এটাই হলো অ্যাক্রিডিটেশন প্রসেসের মূল কথা। এবং এই অ্যাক্রিডিটেশন পেতে গেলে পরে অল এডুকেশন প্রোগ্রাম মাস্ট বি ফলোড বাই আউটকাম বেসড এডুকেশন। ঠিক আছে? সো হোয়াট ইজ আউটকাম বেসড এডুকেশন, যেটাকে সংক্ষেপে ওবি বলে, সেটা জানা তোমাদের জন্য একটু প্রয়োজন, বিকজ অনেক কিছু টার্মিনোলজি চলে আসবে, যে টার্মিনোলজি সম্বন্ধে তোমাদের বোঝার দরকার। ঠিক আছে? সো আমরা আজকে ক্লাসটা, ইন্ট্রোডাক্টরি ক্লাসটা ওবি নিয়ে ব্যয় করব। ওকে, তাহলে আমি শুরু করি। So let us share screen. By the way, কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবা, ঠিক আছে? I strongly encourage you to ask question. ওকে, তোমরা দেখতে পাচ্ছ তো? Okay. So it's about introduction to outcome based education. So এই আউটকাম ইজ এডুকেশনের ফরম্যাট অনুযায়ী প্রতিটা ক্লাসের শুরুতে কোর্স টিচার তোমাদের এই ধরনের একটা স্লাইড দেখাবেন, ঠিক আছে? যেটাকে বলবে লেকচার আউটকাম, সংক্ষেপে LO। সো এটার মধ্যে থাকবে হলো যে at the end of the lecture student will be able to explain outcome-based education, OBE, and its importance in modern method of learning, distinguish Bloom's taxonomy, and assess its importance in determining the level of learning, and analyze the importance of PEO, PO, and CO in OBE. ঠিক আছে? তো এই টার্মিনোলজি আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি, কিন্তু এই স্লাইডটার উদ্দেশ্যটা হলো যে এই লেকচার শেষে what you will be able to do। ঠিক আছে? তফাৎটা এখানেই, তফাৎটা একটু ডিটেইল পরে বলবো। এখানে তোমাকে অলরেডি বলে দেওয়া হচ্ছে এই লেকচার শেষে তুমি এই জিনিসগুলো করতে পারবে, ঠিক আছে? এবং এই জিনিসগুলো যদি করতে পারো, সেটা তোমাকেই ডিসিশন নিতে হবে, তোমাকেই বুঝতে হবে যে কোন জিনিসটা আমি পারলাম না। তার মানে এখানে 3টে পয়েন্টস নিয়ে আমি এখানে আলাপ করব।
একটা হলো আউটকাম, হোয়াট ইজ আউটকাম বেসড এডুকেশন। সুতরাং তোমাকে এটা নিয়ে জানতে হবে, বুঝতে হবে, যাতে করে তুমি এটা নিজেই এক্সপ্লেইন করতে পারো এবং এটার ইম্পর্টেন্সটা কি সেটা তুমি বুঝতে পারো। ডিস্টিংগুইশ ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমি, ব্লুমস বলে একজন সায়েন্টিস্ট কিছু টার্মিনোলজি দিয়েছেন, যেটাকে ট্যাক্সোনমি বলে। ট্যাক্সোনমি মানে ক্লাসিফিকেশন। সো হোয়াট ইজ ব্লুমস ট্যাক্সোনমি সেটা তোমাকে বুঝতে হবে এবং এটার ইম্পর্টেন্সটা কি এই ওবিইতে বা লেভেল অফ লার্নিং এ সেটা তোমাকে বুঝতে হবে এবং অ্যাসেস করার ক্ষমতা থাকতে হবে। সুতরাং এটাও ক্লাস শেষে তোমাকে অর্জন করতে হবে। অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ এই তিনটা টার্মিনোলজি, পিইও এবং সিও। সো এগুলা কি, এটার ইম্পর্টেন্সটা কি সেটা তোমাকে বুঝতে হবে। সো এই তিনটা টার্গেট নিয়ে আমি লেকচার ডেলিভারি দেবো এবং এট দ্য এন্ড অফ দ্য লেকচার তোমাকে এই তিনটা নিয়ে এখানে যে মাস্টারি অর্জন করতে বলেছে সেই মাস্টারিটা যেন তুমি অর্জন করতে পারো সেটা তোমার দায়িত্ব, ঠিক আছে? এবং তার জন্য যদি কিছু না বুঝো তোমাকে কোয়েশ্চেন করে এটা বুঝে নিতে হবে। ওকে, সো তার মানে প্রতিটা লেকচারে আমরা যতগুলো লেকচার দেব, যারা ওবি ফলো করে লেকচার দিবেন, তার মূল টার্গেটটা থাকে সেটা হলো এই ধরনের একটা স্লাইড তৈরি করে দেওয়া, যাতে স্টুডেন্ট বুঝতে পারে যে এই ক্লাসে আমি কি শিখতে যাচ্ছি এবং আমি এই ক্লাস শেষে কি করতে পারবো। Okay, then what is outcome-based education? So, OB is a process that focuses at achieving certain specific concrete outcome. এই যেখানে outcome শব্দটা যে কলমটা করে দেই, সরি, highlighted laser point. Okay. সো এখানে এই আউটকাম যেটা দেওয়া আছে, এই আউটকামটা মানে হলো কিছু টার্গেট সেট করে দেওয়া হয়েছে যেগুলো তুমি করতে পারবা, ঠিক আছে? সো ফোকাসিং এট অ্যাচিভিং সার্টেন স্পেসিফিক আউটকাম বা সার্টেন স্পেসিফিক গোল সেট করে দেওয়া হবে, সেটা তুমি অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে? সো এটা যাতে করতে পারো সেটাই হলো আউটকাম বেসড এডুকেশন, যে এডুকেশনের মাধ্যমে এটা করতে পারা যায়। ইনভলভিং রিস্ট্রাকচারিং অফ কারিকুলাম, অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন প্র্যাকটিস। সো এবং এই ওবি ফলো করে এডুকেশন দিতে গেলে পরে ইন্টারনালি কারিকুলাম চেঞ্জ করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে, অ্যাসেসমেন্ট প্রসেস চেঞ্জ করতে হবে, ইভ্যালুয়েশন প্রসেস চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এবং এটা টার্গেট কি থাকবে? টু রিফ্লেক্ট দ্য অ্যাটেইনমেন্ট অফ হায়ার অর্ডার লার্নিং। লার্নিং এর মধ্যে অনেকগুলো লেভেল আছে, লো লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল এন্ড সো অন। এইখানে হায়ার লেভেল অফ লার্নিং এর জন্য এই আউটকাম বেসড এডুকেশন সেট করা হচ্ছে। এন্ড শো মাস্টারি ইন দ্য প্রোগ্রাম এরিয়া। তার মানে তুমি কোনো একটা ফিল্ডে মাস্টার হওয়া, জ্যাক অফ অল না, এই ধরনের কিছু নাই। ওবির মাধ্যমে তুমি কোনো একটা ফিল্ডে মাস্টার হবা। আমি এখানে তোমাদের থার্মোডাইনামিক্স পড়াবো, এই ওবি ফলো করে যদি আমি এই থার্মোডাইনামিক্স তোমাদের পড়াই, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি এই থার্মোডাইনামিক্সে মাস্টার হবা। এটাই হলো ওবির টার্গেট, ওবি ফলো করে এডুকেশনের টার্গেট, ঠিক আছে? রাদার দ্যান অ্যাকুমুলেশন অফ কোর্স ক্রেডিট। এখনকার আমরা এই পর্যন্ত যা পড়েছি সেটা হলো তুমি এই একটা কোনো কোর্সে ভর্তি হলে, কোর্সে রেজিস্ট্রেশন করলে, কোর্স কন্ডাক্ট করলে, শেষের দিকে পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে পাস করলে, পাস করা মানে হলো তুমি 3 ক্রেডিট আর্ন করেছো, ঠিক আছে? এই ধরনের সিস্টেম আর ওবিতে চলবে না, ঠিক আছে? অ্যাকুমুলেশন অফ ক্রেডিট আওয়ার্স, সেই সিস্টেমটা এখানে চলবে না। এটা হলো তুমি কিছু অ্যাচিভ করতে পারবা, তুমি কিছু করতে পারবা। আউটকাম বেসড এডুকেশনে তুমি কিছু আউটকাম শো করতে পারবা এবং সেই আউটকাম গুলো হলো হায়ার অর্ডার লার্নিং ইন্ডিকেট করবে এবং মাস্টারি শো করবে যে তুমি এই সাবজেক্টে মাস্টার হয়েছো। ওকে, সো ওবি লিডস টু ইমপ্রুভ লার্নিং, increase institutional effectiveness, enhance accountability. তো বেনিফিটস যেটা দাঁড়ালো সেটা হলো মোর ডাইরেক্টেড এন্ড কোহেরেন্ট কারিকুলাম। যেহেতু তোমাদেরকে কিছু করতে বলতে হবে, কিছু করতে পারতে হবে, যার জন্য এডুকেশনটাও চেঞ্জ হয়ে যাবে, কারিকুলামের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। গ্রাজুয়েটস উইল বি মোর রেলেভেন্ট টু ইন্ডাস্ট্রি এন্ড আদার স্টেক হোল্ডার। তার মানে আমরা যে টার্গেট গুলো সেট করবো, যে আউটকাম গুলো সেট করবো, সেই আউটকাম গুলো আমরা দিব না, এই আউটকাম গুলো দিবে হলো তোমাকে যে চাকরি দেবে, যেটাকে বলি আমরা স্টেক হোল্ডার, তারা ওই টার্গেট সেট করে দেবে। এজ এ রেজাল্ট তুমি যদি টার্গেটটা ফুলফিল করতে পারো, তার মানে তাদের কাছে তোমার কি বলবো, আরো বেশি তুমি তাদের কাছে অ্যাপ্রোচেবল হবা, তারা তোমাকে আরো বেশি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? And another one, the continual quality improvement. এই সিস্টেমের মধ্যে ইনহেরেন্ট একটা প্রোগ্রাম আছে, যেটা হলো যে এই প্রতি সেমিস্টার শেষে যে কোর্স টিচার আছে
তার কোর্স টিচারের ইভ্যালুয়েশন হবে, টিচিং মেথডের ইভ্যালুয়েশন হবে, তোমাকে যে লেকচার ডেলিভারি দেওয়া হবে, তুমি পরীক্ষায় যে রেজাল্ট করবে, এই সব কিছু মিলে এক ধরনের ইভ্যালুয়েশন হবে। এবং ইভ্যালুয়েশন হওয়ার পরে এই কি ইমপ্রুভমেন্ট করা যায় সেটার একটা সাজেশন দেওয়া হবে। তো এই বেসড অন দিস সাজেশন কোর্স টিচার কন্টিনিউয়াসলি সে নিজের কোর্স কারিকুলামকে ইমপ্রুভ করবে, যাতে করে আরো ভালো করে তুমি বা ফিউচার স্টুডেন্টসরা এই প্রোগ্রামে বা এই কোর্সে আউটকাম গুলো অ্যাচিভ করতে পারে। So these are the benefits of OBE. So summary যদি করি তাহলে হলো আউটকাম বেসড প্রোগ্রাম হলো মাস্ট শো what its graduate achieved and be able to do, ঠিক আছে, as opposed to program based program। এতদিন তোমরা যেটা পড়তেছিলে, যেটাকে আমরা প্রোগ্রাম বেসড প্রোগ্রাম প্রসেস বেসড প্রোগ্রাম বলি, এটা মানে হলো which shows what its graduate have done। তার মানে সে কয়টা কোর্স করেছে, তোমাদের ডিগ্রি পেতে গেলে পরে 160 ক্রেডিট কমপ্লিট করতে হয়, তো তার মধ্যে কত ক্রেডিট তুমি কমপ্লিট করেছো, কোর্স কন্টেন্ট গুলো কি ছিল একটা কোর্সের, এক্সেট্রা এক্সেট্রা। সো হোয়াট ইটস গ্রাজুয়েটস হ্যাভ ডান, এটা ছিল প্রসেস বেসড। তুমি কি শিখছো, বেসিক্যালি এটা হলো মূল কথা। কিন্তু এখন যেটা হবে সেটা হলো কি শিখছো সেটা ইম্পর্টেন্ট না, সেটা হলো তুমি কি করতে পারো সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বি এবল টু ডু, কি করতে পারবা সেটা আমরা অলরেডি সেট করে দেবো, ঠিক আছে। তো স্ট্র্যাটেজি অফ ওবি হলো টপ ডাউন কারিকুলাম ডিজাইন। টপ ডাউন কারিকুলাম ডিজাইন মানে উপর থেকে ডিজাইন গুলো সেট করে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া, একটু পরে আমরা দেখাচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং অ্যান্ড লার্নিং মেথড। একটা হলো টিচার সেন্ট্রিক, এতদিন আমরা যেটা করেছি সেটা হলো টিচার সেন্ট্রিক। টিচার সেন্ট্রিক মানে কি, কোর্সে কি পড়াবো না পড়াবো সব আমার দায়িত্ব, ঠিক আছে, আমি যা বলবো লেকচার দিব সেটাই হলো তোমার সিলেবাস, তোমাকে সেটাই মুখস্থ করতে হবে, সেটাই পরীক্ষায় আসবে এবং সেটার উপরেই তুমি রেজাল্ট পাবে। তার মানে টিচার যা পড়াচ্ছে সেটাই হলো সবকিছু মূল কথা। এবং আমি কি পড়াবো সেটা ডিপেন্ড করে, সিলেবাস অলরেডি দেওয়া আছে, সো আমি সিলেবাস শেষ করা এটা হলো আমার মূল কথা, মূল দায়িত্ব। দ্যাট ইজ কল্ড টিচার সেন্ট্রিক। এটা এখন টিচার সেন্ট্রিক হবে না, এটা হলো স্টুডেন্ট সেন্ট্রিক, ঠিক আছে। কিছু টার্গেট সেট করা আছে যেটা ইন দ্য ফর্ম অফ আউটকামস, এবং স্টুডেন্টের দায়িত্ব এই আউটকাম গুলো করতে পারা, এবং তার জন্য টিচারের কাছে সাজেশন চাওয়া, টিচারের কাছ থেকে গাইডলাইন চাওয়া। টিচার অ্যাজ এ গাইড হিসেবে কেবলমাত্র কাজ করবে এবং স্টুডেন্টের সব দায়িত্ব সবকিছু করা, ঠিক আছে। এইটা এই সব প্রসেসটা চেঞ্জ হয়ে গেল, এবং সাধারণত এই প্রসেসটা আরো বেটার হবে হলো যে অলরেডি লেকচার গুলো তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লেকচার গুলো পড়ে আসবে এবং ক্লাসে ওই গোলগুলো অ্যাচিভ করার জন্য তুমি স্টুডেন্ট টিচারকে আস্ক করা, তোমার ফেলো স্টুডেন্টের সাথে কনসাল্ট করে ওই ক্লাসে ওই গোলগুলোকে তুমি অ্যাচিভ করবে। তো এই হলো ওবির ফিলসফি, এবং তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন মেথড থাকবে। ওকে, কিছু টার্মিনোলজি জেনে নেওয়া ভালো, সেটা হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, পিইও বলে। এটা হলো কিছু স্টেটমেন্টস that describe the expected accomplishment of graduates during the first few years after graduation। তার মানে হলো যে তুমি পাশ করার পরে 4 বছর বা 5 বছর পরে কোথায় থাকতে চাও, এগুলোকে হলো পিইও, ঠিক আছে। প্রোগ্রাম অর কোর্স লার্নিং আউটকাম, যেগুলো হলো আউটকাম, আসল জিনিসগুলো। প্রোগ্রাম আউটকাম হলো জাস্ট পাস করার পরে তুমি কি করতে পারবা সেগুলো সেট করে দেওয়া, দিস আর দ্য আউটকামস। যে একটা স্টুডেন্ট যখন ডিগ্রি অর্জন করবে তখন সে এই জিনিসগুলো করতে পারবে, দ্যাটস কল্ড প্রোগ্রাম আউটকাম। আর কোর্স আউটকাম হলো এই কোর্স শেষে ছেলেগুলো এই জিনিস করতে পারবে, সো দ্যাট ইজ কোর্স আউটকাম। সো স্টেটমেন্টস দ্যাট ডিসক্রাইব হোয়াট স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু নো and be able to do by the time of graduation or end of the course। By the time of graduation কথা যদি কনসিডার করি এটা হবে পিও, এবং এন্ড অফ দ্য কোর্স চিন্তা করলে পরে এটা হবে সিও। আরো নিচে যদি যাই, প্রতিটা লেকচারের শেষে যদি হয় সেটা হলো এলও। পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এই যে তুমি এই সিও যেটা অ্যাচিভ করতে পারবা সেই সিও গুলো সেট করে দেওয়া হয়েছে, তুমি এটা করতে পেরেছো কিনা সেটা বোঝার উপায়। তো ডেফিনেটলি কিছু মেথড থাকবে, কিছু পারফরম্যান্স ক্রাইটেরিয়া থাকবে, ঠিক আছে। প্রতিটা কোর্সের শেষে কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হবে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি তুমি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারো তার মানে হলো তুমি সিও অ্যাচিভ করতে পেরেছো।
বা এলও অ্যাচিভ করতে পেরেছো and so on. So these are the specific measurable statements identifying the performances required to meet the outcome and confirmable through evidence. তার মানে তোমাকে শো করতে হবে, সবগুলো শো করতে হবে তুমি এটা করতে পারো। অ্যাসেসমেন্ট হলো প্রসেস অফ অ্যাকুমুলেটিং ডেটা, যে তুমি এটা পারফরমেন্স শো করতে পেরেছো কিনা সেটা বোঝার জন্য আমরা কিছু ডেটা কালেক্ট করব ফ্রম ইউর এক্সাম অথবা নানাবিধ জিনিস থেকে। অ্যান্ড ইভ্যালুয়েশন হলো এই যে ডেটা কালেক্ট করলাম ডিউরিং অ্যাসেসমেন্ট প্রসেস, সেগুলোকে ইভ্যালুয়েট করে একটা কংক্রিট প্রপোজাল সেট করা এবং এটা টিচারকে দেওয়া যাতে ফার্দার সে মডিফাই করতে পারে। ওকে, সো রোল অফ স্টুডেন্টস এর কি হবে ওবিই তে, সেটা হলো নো দ্য রিকোয়ার্ড পিইও এন্ড পিইও, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এটা এমএমই ওয়েবসাইটে আছে যে তোমার এমএমই প্রোগ্রামের পিইও কি, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, আর পিইও কি, প্রোগ্রাম আউটকাম কি, এটা তোমাকে জানতে হবে। ফর ইচ কোর্স রিভিউ দ্য সিওস available at the website and course outline. আমরা তোমাকে প্রতিটা লেকচারে প্রতিটা কোর্সে কোর্স আউটলাইন দেব। It has already been given to the কোর্সের জন্য যে তোমার আছে টিমস এর একটা যে কোর্স সাইট করা হয়েছে, সেখানে অলরেডি গিভেন যে কোর্স আউটলাইন অফ দিস কোর্স, এবং সেটা তুমি রিভিউ করে ওখানে যে কোর্স আউটকাম যেগুলো আছে সেগুলো তোমাকে বুঝতে হবে। They give you an idea of the knowledge and skill expected from a particular courses. Be more proactive in the learning process. তোমাকে আগেই বললাম যে এখানে যদি আমরা এক্স্যাক্টলি ওবিইউ ফলো করি তাহলে সাধারণত ওবিই তে টিচার কোনো লেকচার দেয় না, ঠিক আছে? সাধারণত ছেলেরা আগে থেকেই পড়ে আসে, আগে যেটা বললাম আগে থেকে পড়ে আসে, এবং পড়ে আসার পরে ছেলেরা কোয়েশ্চেন করে, টিচার তার কোয়েশ্চেনের জবাব দেয়। সো এইভাবে লার্নিং প্রসেসটা ক্যারিড আউট হয়, যার জন্য এটা বলা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক। স্টুডেন্টের দায়িত্ব বেশি যাতে করে সে লার্নিং আউটকাম গুলো অ্যাচিভ করতে পারে। গিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এই প্রতিটা কোর্সের শেষে তোমাদের ফিডব্যাক নেওয়া হবে, সার্ভে করা হবে, ইভ্যালুয়েশন সার্ভে, এবং সেখানে অনেস্টলি এটা রিপ্লাই দেওয়া যাতে করে তোমাকেও ঠিকমতো অ্যাসেস করতে পারি আমরা, এবং টিচারকেও ঠিকমতো অ্যাসেস করা যায়, কোর্সকেও যাতে ঠিকমতো অ্যাসেস, কোর্সটা তার এই যে কোর্স সিও যেগুলো সেট করা হয়েছে সেটা এই লেকচার ডেলিভারি মেথডের মাধ্যমে তোমার ঠিকমতো অ্যাসেস করতে তুমি পেরেছো কিনা, লেকচার এবং ডেলিভারির মধ্যে কোনো কমতি আছে কিনা, কোনো টপিক মিসিং হয়েছে কিনা, বা কোনো আনওয়ান্টেড টপিক এটা না পড়ালেই চলতো, এই ধরনের কোনো টপিক আছে কিনা, টিচার যেটা পড়িয়েছে যে মেথড ফলো করেছে সেই মেথডটা ঠিক আছে কিনা। তো এই ধরনের নানাবিধ কোয়েশ্চেনারি থাকে ইন দ্য ইভ্যালুয়েশন সার্ভে ফর্ম, এবং তোমাকে এখানে অনেস্টলি কনস্ট্রাকটিভলি ফিডব্যাক দিতে হবে। সো দিস আর দ্য রোল অফ স্টুডেন্টস। রোল অফ টিচার ইন ওবি যেটা হবে সেটা হলো রিভিউ পিওস, কোর্স স্ট্রাকচার এন্ড সিলেবাস। এই যে তোমাদের যে ফিডব্যাক যেটা হবে, এবং তারপরে ইভ্যালুয়েটর যারা থাকবে সে তোমার কোর্সকে ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করার পরে যারা যে কমেন্টস গুলো দেখবে সেই কমেন্ট উপর বেস করে কন্টিনিউয়াস কোয়ালিটি এনহ্যান্সমেন্ট ইমপ্রুভমেন্ট তোমাকে করতে হবে, এবং ইমপ্রুভমেন্ট করার জন্য তোমাকে রেগুলারলি পিও তোমাকে রিভিউ করতে হবে, পিও রিভিউ করতে হবে, সিও রিভিউ করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। Teach the relevant engineering, math and other relevant subjects তোমাকে শিখিয়ে দেওয়া হবে যাতে করে তুমি সিও গুলো অ্যাচিভ করতে পারো। Conduct relevant tutorial and laboratory practice session if necessary. Give appropriate guide on assignments and projects. Conduct empirical measurements of PO. কোর্স শেষে পিও গুলা তুমি অ্যাচিভ করতে পেরেছো কিনা, তোমার কোর্সেরও পিও আছে সেই কোর্সের পিও তুমি অ্যাচিভ করতে পেরেছো কিনা। Prepare required documentation. Everything must be documented. ওবির একটা মেইন কথা, সবকিছু ডকুমেন্টেশন ফর্মে থাকতে হবে যাতে করে অ্যাক্রিডিটেশন করার জন্য বাইরে থেকে যে কনসালটেন্ট যারা আসবেন তারা যেন সবকিছু দেখতে পারে, তাদের সামনে যেন সবকিছু থাকে যে একটা কোর্স ঠিক মতো করা হচ্ছে কিনা, ছাত্ররা ঠিক মতো সিও অ্যাচিভ করতে পেরেছে কিনা। অ্যাসিওর বিইএসসি, বিইএসসিটা এটা বাংলাদেশের ন্যাশনাল অর্গানাইজেশন যারা অ্যাক্রিডিটেশন দেয়, ওবির কন্ট্রোলিং অথরিটি যারা, and public to the standard of our graduates. এটা অ্যাচিভ করা কিভাবে অ্যাচিভ করা, যে আমার গ্র্যাজুয়েটসরা আমার সাবজেক্টে সিও অ্যাচিভ করেছে, এবং আলটিমেটলি তোমার সবগুলা সাবজেক্টে তুমি যদি সিও অ্যাচিভ করো তার মানে তুমি পিও অ্যাচিভ করেছো। সো এটা আলটিমেটলি অ্যাক্রিডিটেশন বডিকে জানানো, এবং পাবলিক বলতে মিন করছি স্টেক হোল্ডার যারা আছে, তোমাকে যারা চাকরি দেবে তাদেরকে জানানো যে ওকে আমার স্টুডেন্ট
আমরা যে টার্গেট দিতে বলেছিলাম বা আমার যে টার্গেট ছিল, যে আউটকাম যেগুলো ছিল সেগুলো সে অ্যাচিভ করতে পেরেছে। Obtain and maintain accreditation from BESC through continuous quality improvement. So এই হলো রোল অফ টিচার। সো তাহলে ওবি ফ্রেমওয়ার্কটা কি হচ্ছে, আমরা বলেছিলাম এটা একটা টপ ডাউন প্রসেস, টপ থেকে সবকিছু আলটিমেটলি নিচে চলে আসবে। সো একদম টপে যেটা আছে সেটা হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। সেটা হলো একটা স্টুডেন্ট গ্রাজুয়েট হওয়ার 5 বছর পরে সে কোথায় থাকবে, সে যদি চাকরি করে 5 বছর পরে কোন জায়গায় সে থাকতে চায়, ঠিক আছে। সে যদি এডুকেশনে থাকে সে 5 বছর পরে কোন জায়গায় থাকতে চায়, মানে আমরা কোন জায়গায় দেখতে চাই, এই প্রোগ্রাম কোন জায়গায় তাকে দেখতে চায়, সেগুলো সেট করে দেওয়া ইন দ্য ফর্ম অফ পিইও। এন্ড দেন প্রোগ্রাম আউটকাম, তার মানে জাস্ট পাস করার পরে একটা স্টুডেন্ট কি করতে পারবে সেগুলা হলো প্রোগ্রাম আউটকামস। এটাকে সংক্ষেপে একবারে পিও বলে, আবার এটার মধ্যে কয়েকটা ভাগ আছে, কিছুকে বলে প্রোগ্রাম স্পেসিফিক আউটকাম এবং আরেকগুলা হলো নট আনস্পেসিফিক বলে না, ওভারঅল পিও। তার মানে কয়েকটা হলো প্রোগ্রাম স্পেসিফিক। তার মানে তুমি ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জি এন্ড ম্যাটেরিয়ালস পড়তেছো, সো এই প্রোগ্রামের স্পেসিফিক কয়েকটা আউটকাম আছে এবং কতগুলো জেনারেল আউটকাম আছে। ওকে, দেন কারিকুলাম এন্ড টিচিং লার্নিং। সো এই পিএসও বা পিই প্রোগ্রাম আউটকাম কে ফলো করে কারিকুলাম, টিচিং লার্নিং এন্ড কোর্স আউটকাম। সো এটা একটার সাথে আরেকটা উপযোগিত। তো সংক্ষেপে যদি বলি, তার মানে কি শিখাতে চাই সেটা হলো প্রোগ্রাম আউটকাম, ঠিক আছে। কেন শেখাতে চাই, কারণ 5 বছর পরে আমি আমার গ্রাজুয়েটকে এই জায়গায় দেখতে চাই, সো প্রোগ্রাম অবজেক্টিভ। কিভাবে শেখাতে চাই সেটা হলো কোর্স আউটকাম। প্রতিটা কোর্সের জন্য কিছু আউটকাম ঠিক করে দেওয়া হয়েছে, এই কোর্স শেষে ছেলেরা এই করতে পারবে এইভাবে, এবং সবগুলা কোর্সের কোর্স আউটকাম যদি আমি অ্যাকুমুলেট করি তাহলে পরে সে এটা ফুলফিল করবে, এবং এটা যদি ফুলফিল করে তাহলে সে এটা ফুলফিল করবে। আসলে কি শিখলো সেটা বোঝার জন্য এই কোর্স আউটকাম সে করতে পারে কিনা, আমরা বলেছি সে এই কোর্স শেষে সে এই জিনিস করতে পারবে, সে আসলে এই জিনিসগুলো করতে পারে কিনা সেটা বুঝবো কি করে, বাই ডাইরেক্ট মেথড আর বাই ইনডাইরেক্ট মেথড, ঠিক আছে। ডাইরেক্ট মেথডের মধ্যে আছে কুইজ, ল্যাব রিপোর্টস, অ্যাসাইনমেন্টস, এন্ড ইনডাইরেক্ট মেথডের মধ্যে আছে সার্ভে, এটসেট্রা এটসেট্রা। সো এর মাধ্যমে আমরা অ্যাসেস করব যে তুমি এই আউটকাম গুলো করতে পেরেছো কিনা। ওকে, সো program educational objectives, PEO, program outcome and course outcome must be measurable. যদিও সেন্টেন্স ফর্মে আছে, টেক্সট ফর্মে আছে, কিন্তু এগুলোকে মেজার করার মতো কিছু ইন্ডিকেশন, কিছু পারফরম্যান্স ইন্ডিকেটর, দেয়ার মাস্ট বি পারফরম্যান্স ইন্ডিকেটর। এই সিওটা করতে গেলে তুমি এই করতে পারবা, এটা এতটুকু করতে পারবা, এই জিনিসটা করতে পারবা, সেই ইন্ডিকেটর গুলো তোমার দেওয়া থাকতে হবে যাতে করে আমরা এইগুলোকে মেজার করতে পারি। ওকে, তো তাহলে পরে দিস ইজ আওয়ার হোল এমএমএ প্রোগ্রাম। এখানে কি আছে, সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 পর্যন্ত বিভিন্ন কোর্স আছে, থিওরি কোর্স, সেশনাল কোর্স আছে, এবং তার সাথে প্রতিটা মাঝে মাঝে অনেকগুলো কোর্সের মধ্যে ডিজাইন প্রজেক্ট থাকে, ছাত্রদের প্রজেক্ট দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সো এগুলোর মধ্যে ঢুকে গেছে প্রতিটা কোর্সের মধ্যে। লেভেল 3 যখন শেষ হয়ে, লেভেল 2 যখন শেষ হয়ে যাবে তখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হয়, লেভেল 3 শেষে। সো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে, তারপরে সেমিস্টার 7, সেমিস্টার 8 আসলো, 4th ইয়ারের কোর্স 2টা, এবং এখানে প্রজেক্ট আছে। তো এই হলো ওভারঅল এমইউ প্রোগ্রামের মধ্যে বিল্ট আপ আছে, এবং তার সাথে অ্যাডিশনাল কিছু আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিছু আছে, বিভিন্ন মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়ে থাকে, সেগুলো আছে। ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন লোক এসে মাঝে মাঝে টক দেয়, সেগুলো আছে। আমরা মাঝে মাঝে ইন্ডাস্ট্রি ভিজিট করি, এখন কোভিডের মধ্যে এগুলো বন্ধ হয়ে গেছে, হয়তো আবার চালু হবে। তো এই সবকিছু কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, এগুলোও লার্নিং প্রসেসের মধ্যে ইনক্লুডেড। যখন তুমি এই প্রতিটা এখানে কোর্স যেগুলো কথা বলা হচ্ছে, প্রজেক্ট এবং ডিজাইন প্রজেক্ট, এই ধরনের জিনিসের প্রত্যেকটা যে সিও যেগুলো আছে, সেই সিও গুলা তুমি যদি অ্যাচিভ করতে পারো তাহলে তুমি প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করবে। প্রোগ্রাম আউটকামটা কি, আফটার গ্রাজুয়েশন তোমার কিছু আউটকাম আমরা সেট করে দিয়েছি, দ্যাটস কল্ড প্রোগ্রাম আউটকাম। এবং প্রোগ্রাম আউটকামের পরে এটা হবে হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ ফিউ ইয়ার্স আফটার গ্রাজুয়েশন, এবং তারপরে আছে হলো মিশন এন্ড ভিশন অফ দ্য বুয়েট, ঠিক আছে। তো এই হলো ওভারঅল ওবি প্রোগ্রাম, এবং এটাকে আমরা টপ ডাউন এই কারণে বলেছি বিকজ এট দ্য টপ যেটা আছে সেটা হলো কি, একদম টপে আছে হলো মিশন এন্ড ভিশন অফ বুয়েট।
বুয়েটের কিছু টার্গেট আছে যে আমার এই ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বেরোবে তাদের এই করতে পারবে, তাদেরকে আমি এইভাবে দেখতে চাই। সো এটা বুয়েটে কিছু মিশন এন্ড ভিশন আছে। এই বুয়েট যাতে তার মিশন এন্ড ভিশন যদি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারে, বুয়েট কিভাবে অ্যাচিভ করবে? বুয়েট অ্যাচিভ করবে তার আন্ডারে যে প্রোগ্রামে বা মাস্টার্স প্রোগ্রামে তার স্টুডেন্ট আছে, তার স্টুডেন্টের মাধ্যমে। সুতরাং এই প্রতিটা প্রোগ্রামের এই অবজেক্টিভ থাকবে। তার মানে এই অবজেক্টিভ গুলো এটা ফলো করে করতে হবে, যাতে করে এই মিশন এন্ড ভিশন যাতে অ্যাচিভ করতে পারে তার জন্য আমরা পিও সেট করব। এই পিও যাতে অ্যাচিভ করতে পারে তার জন্য আমরা পিও সেট করব, এবং এই পিও যাতে অ্যাচিভ করতে পারে তার জন্য সিও সেট করব। এইভাবে সো টপ থেকে সবকিছু ডিসাইড হবে, যার জন্য এই ট্রায়াঙ্গেলটা দেওয়া হয়েছে ইনভার্টেড করে। তার মানে এখানে একটা মোর জেনারেল কিছু স্টেটমেন্ট থাকবে, এবং এই স্টেটমেন্ট গুলোকে আমরা কনসাইজ করে করে প্রতিটা কোর্সের জন্য আমরা সেট করব। তো প্রতিটা কোর্সে মানে একটা দুইটা প্রায় মনে করে আউটকাম আছে, সবগুলা কোর্স মিলে 100টা আউটকাম হবে, সেই 100টা আউটকাম পিওতে সেট করা হবে। এইভাবে জিনিসটা ক্যারিড আউট হবে। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হলো এই যে পিও আছে এবং সিও আছে এবং মিশন এন্ড ভিশন যেগুলো আছে, টু বি আইডেন্টিফাইড দ্য প্রোগ্রাম। ঠিক আছে, সো মিশন এন্ড ভিশন এটা বুয়েট সেট করেছে, পিও এটা আমরা সেট করেছি, ডিপার্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সেট করেছে, সিও কোর্সের মাধ্যমে সেট করেছে। তো এই সিও পিও এটা আমরা সেট করেছি, মানে ডিপার্টমেন্ট সেট করেছে ইন লাইন উইথ দ্য মিশন এন্ড ভিশন অফ বুয়েট। সো এই তিনটা সেট করে, আর কেবলমাত্র পিও যেটা আছে সেই পিওটা সেট করে হলো অ্যাক্রিডিটেশন বডি or Washington Accord or industry or simply the stakeholders. Stakeholder মানে কারা তোমাকে চাকরি দেবে, তারা কি চায়, তার উপর বেস করে এই পিওটা সেট করা হয়। ঠিক আছে, তো এইটা সেট করে হলো স্টেক হোল্ডাররা। এবং যেহেতু আমাদের অ্যাক্রিডিটেশন পেতে হবে, রিকগনিশন পেতে হবে ফ্রম সার্টেন বডি, ইন্টারন্যাশনাল বডি, আমাদের জন্য, আমাদের এই এলাকার জন্য ইন্টারন্যাশনাল বডি যেটা, সেটা হলো ওয়াশিংটন অ্যাকর্ড। এবেট বলে আরেকটা বডি আছে যেটা সাধারণত আমেরিকায় ফলো করে, আমেরিকা অ্যাবেট ফলো করে। সো অ্যাক্রিডিটেশন বডি হলো ওখানে অ্যাবেট। আমরাও ইনিশিয়ালি অ্যাবেটের ফলো করে কিছু পিও সেট করেছিলাম। এখন আমরা বলা হচ্ছে যে বুয়েট বা বাংলাদেশ ওয়াশিংটন অ্যাকর্ডের মেম্বার হবে। সো ওয়াশিংটন অ্যাকর্ড আমাদেরকে সেট করবে। ওয়াশিংটন অ্যাকর্ড আমাদের অথরিটি অ্যাক্রিডিটেশন দেওয়ার জন্য। সো ওয়াশিংটন অ্যাকর্ড পিও সেট করবে, এবং সেই পিও গুলো অ্যাচিভ করার জন্য আমরা সিও সেট করব। ওকে, সো এইটার সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো ব্লুমস ট্যাক্সোনমি। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এইটাই তোমাদের সরাসরি তোমাদের প্রোগ্রামের সাথে জড়িত, তো কোর্সের সাথে জড়িত। ওকে, ব্লুম হলো ডাক্তার বেঞ্জামিন এস ব্লুম। ঠিক আছে, তিনি 1956, উনি এক ধরনের ফিলোসফার টাইপের একজন। তো 1956-এ উনি একটা আর্টিকেল বা একটা বই লিখলেন, ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ, ট্যাক্সোনমি ক্লাসিফিকেশন। ঠিক আছে, সো লার্নিং এর অবজেক্টিভটা কি, ঠিক আছে, কিভাবে লার্নিং করা হবে তার উপর বেস করে উনি এই ট্যাক্সোনমিটা সেট করেন। তার মানে 5 or 6 লেভেলস অফ কমপ্লেক্সিটি, এডুকেশন এই 6টা লেভেল পার হয়ে আসতে হবে। ঠিক আছে, এই লেভেলগুলো কি? provides a way to organize learning skills into 5 or 6 level from the most basic to higher order levels. ঠিক আছে, সো এডুকেশন কে বা লার্নিং কে, লার্নিং মেথড কে 5টা বা 6টা লেভেলে সাজানো হলো। দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট লেভেল, তারপরে একটু কঠিন লেভেল, তারপরে একটু কঠিন লেভেল, এটসেট্রা। ঠিক আছে, এবং এই লার্নিং মেথডের বা এডুকেশন অ্যাক্টিভিটির 3 ধরনের লার্নিং আছে। একটা লার্নিং যেটা বলা হয় কগনিটিভ ডোমেইন। সো লার্নিং এর মধ্যে 3টা ডোমেইন আছে বা 3টা ওয়ে, 3 ধরনের লার্নিং আছে। একটাকে বলে কগনিটিভ লার্নিং, বেসিক্যালি নলেজ। তুমি একটা জিনিস পড়ার মাধ্যমে কিছু শিখলা, এই শেখাটা হলো অ্যাবিলিটি টু থিংক, ইউজ অফ হেড। ঠিক আছে, সো ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি অফ মেন্টাল স্কিল, কিছু নলেজ অ্যাকোয়ার করলা, এই নলেজ অ্যাকোয়ার করার মাধ্যমে তুমি চিন্তা করার শক্তি পেলা কোন একটা বিষয় সম্বন্ধে। সো দিস ইজ দ্য কল কগনিটিভ ডোমেইন। এডুকেশনের এটা হলো বেসিক পার্ট। দেন এফেক্টিভ ডোমেইন, ফিলিংস, ইমোশনস এন্ড বিহেভিয়ার, ability to feel, use of heart.
So some sort of attitude develop. তার মানে যখন তুমি কোনো কিছু শিখলা, এই শেখার ফলে তোমার মধ্যে একটা অ্যাটিটিউড ডেভেলপ করবে। তুমি এই লার্নিং প্রসেস, একটা জিনিস সম্বন্ধে তোমার নিজের মনের ভিতরে এক ধরনের একটা চিন্তা শক্তি চলে আসবে। অ্যান্ড সাইকোমোটর ডোমেন, এটা হলো অ্যাবিলিটি টু ডু সামথিং, ঠিক আছে, স্কিল টু ডু, ম্যানুয়াল অ্যান্ড ফিজিক্যাল স্কিল, ইউজ অফ হ্যান্ডস। সো তিনটা আমাদের টুলস ইউজ করার জন্য এখানে বলা আছে। এক নম্বর হলো 3H বলি আমরা সামটাইম, ইউজ অফ হেড, ইউজ অফ হার্ট, ইউজ অফ হ্যান্ড, ঠিক আছে। সো হ্যান্ড মানে সাইকোমোটর ডোমেন মানে কিছু করার ক্ষমতা, তুমি কিছু করতে পারবে, ঠিক আছে। তার মানে ওভারঅল কি হচ্ছে যে তুমি একটা এডুকেশন বা একটা লার্নিং, কোনো একটা বিষয়ে যদি লার্নিং করো, তার মাধ্যমে তুমি কি করবা, তুমি কিছু শিখবা এবং শিখার ফলে তুমি তার সম্বন্ধে তোমার মনের ভিতরে একটা অ্যাটিটিউড ডেভেলপ করবে, তুমি ওইটা সম্বন্ধে কোনো একটা ফিলিংস আসবে তোমার এই লার্নিং, এই জিনিসটা সম্বন্ধে, অ্যান্ড দেন স্কিলস টু ডু, তুমি কিছু করতে পারবা। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, এই যে আমাদের কোভিড এর মধ্যে বলা হচ্ছে যে এই মাস্ক পরতে হবে সবসময়, ঠিক আছে। তো তুমি মাস্কটা কিভাবে কাজ করে সেই সম্বন্ধে তুমি জানলা, এই মাস্কটা কি ধরনের হেল্প করে সেটা সম্বন্ধে জানলা, তারপরে তোমার মধ্যে একটা ফিলিংস আসবে, ওকে মাস্ক ইজ ইম্পর্টেন্ট টু ওয়্যার, ঠিক আছে। মাস্কটা যদি আমি ইউজ করি তাহলে পরে নাক দিয়ে এবং মুখ দিয়ে যে কোভিডের যে ভাইরাসটা ঢোকে সেটা তোমার ঢোকা বন্ধ হয়ে যাবে, ইউ উইল ফিল সেফ, ঠিক আছে। তো এই যে তোমার ফিলিংসটা হলো এই সম্বন্ধে, মাস্ক ইউজ করা সম্বন্ধে, সেটা হলো অ্যাফেক্টিভ ডোমেন। এন্ড দেন সাইকোমোটর ডোমেন, তার মানে তুমি এখন থেকে সবসময় মাস্ক ব্যবহার করবা এবং কিভাবে মাস্ক ব্যবহার করতে হয় সেই ব্যবহারটা সম্বন্ধে তুমি জানবা এবং অ্যাকর্ডিংলি তুমি মাস্ক ব্যবহার করবা। তো এই হলো তোমার লার্নিং প্রসেস। মাস্কের মধ্যে ওভারঅল লার্নিং প্রসেস এই তিনটা পার্ট। একটা হলো মাস্ক কিভাবে কাজ করে, কি করে সেটা তুমি বুঝবা, বোঝার পরে তুমি ফিল করবা যে মাস্কটা আসলেই জরুরি, মাস্কটা ইউজ করতে হবে, ঠিক আছে। এন্ড দেন সাইকোমোটর ডোমেন, তুমি মাস্ক ব্যবহার করা শুরু করবা এবং প্রপার ওয়েতে ব্যবহার করা শুরু করবা। সো দিস ইজ সাইকোমোটর। সো এই তিন ধরনের এডুকেশন বা লার্নিং প্রসেস, তিনটা পার্ট, ঠিক আছে। And taxonomy of learning behavior may be thought as a goal of the learning process, ঠিক আছে। আমরা taxonomy যেটা ইউজ করব সেটা হলো এই তিনটা পার্টের মধ্যে গোল থাকবে। That is, after a learning episode, learner should have acquired new skill, knowledge and attitude. ওকে, তো এই যে তিনটা লার্নিং পার্ট যেটা বলা হচ্ছে, একটা হলো কগনিটিভ ডোমেন যেখানে নলেজ গ্যাদার করবা, অ্যাফেক্টিভ ডোমেন যেখানে অ্যাটিটিউড অর্জন করবা, এন্ড সাইকোমোটর ডোমেন যেখানে স্কিল অর্জন করবা। এই প্রত্যেকটার আবার লেভেল আছে, লেভেল অফ লার্নিং যেটা বলা হচ্ছে। একদম লোয়েস্ট লেভেল হলো রিকল ডাটা, তার মানে মুখস্থ বিদ্যা, যেটা আমরা তোমরা এখন যেখানে করো, জাস্ট মুখস্থ করলা যে এই জিনিসটা কত প্রকার এবং কি কি, এটা হলো রিকল, ঠিক আছে। জাস্ট রিকল করা। লিস্ট দ্য ভ্যারিয়েবলস দ্যাট কন্ট্রোলস দিস প্রসেস। সো লিস্ট করতে গেলে জাস্ট মুখস্থ লাগে, আর কিছু না। সো দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ লার্নিং। এন্ড সেকেন্ড হলো আন্ডারস্ট্যান্ড। তুমি লিস্ট যে ভ্যারিয়েবল যেটা চারটা আছে, ভ্যারিয়েবল সম্বন্ধে তুমি একটু বুঝলা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড করলা। দিস ইজ আন্ডারস্ট্যান্ড, আর একটু বেটার লেভেল অফ লার্নিং। দেন অ্যাপ্লাই, ইউ ক্যান ইউজ দিস থিং, ঠিক আছে, টু সার্টেন প্রসেস অর যেখানে তুমি এটা অ্যাপ্লাই করতে চাও। সো অ্যাপ্লিকেশন যেটা, সেটা হলো another higher level of learning. Then analyze, you will be able to analyze data or analyze structure or elements of a particular program. সেই জিনিসগুলো তুমি অ্যানালাইজ করার ক্ষমতা থাকবে। সো অ্যানালাইজ আর বেটার 4 নম্বরের লার্নিং প্রসেস লেভেল। দেন সিনথেসাইজ, ইউ উইল বি এবল টু ক্রিয়েট সামথিং। তুমি যদি কোনো সম্বন্ধে জিনিস জানো, অ্যানালাইজ করার ক্ষমতা থাকে, তাহলে ইউ উইল বি এবল টু সিনথেসাইজ সামথিং ইউজিং দ্যাট। এন্ড দেন ফাইনালি ইউ উইল বি এবল টু ইভ্যালুয়েট, assess or judge, ঠিক আছে। So these are the 6 level of knowledge. So highest level of knowledge যেটা, সেটা হলো evaluate. তুমি যদি কোনো একটা নলেজ সম্বন্ধে ইভ্যালুয়েট করতে পারো, তার মানে তুমি মাস্টারি অ্যাচিভ করেছো ইন দ্যাট পার্টিকুলার নলেজ। অ্যাটিটিউডের মধ্যে যেটা কি আছে, তো প্রথমে তুমি ইনফরমেশনটাকে রিসিভ করবা, ইউ অ্যাওয়ার হবা, মার্কস কি করে সেটা তুমি বুঝলা, ঠিক আছে, তুমি জানলা, এটা হলো রিসিভ। ফার্স্ট লেভেল অফ অ্যাটিটিউড তোমার মধ্যে আসলো, ফিলিংসটা আসলো। দেন রেসপন্ড, ইউ আর able to respond something on that. So respond to higher level. Then value, তুমি বুঝতে পারলা যেটা জিনিসটা কি, এটা কি প্রয়োজন, কি কারণে, etc. Understand and act.
দেন অর্গানাইজ পার্সোনাল ভ্যালু সিস্টেম। তুমি বুঝলা এটা দরকার, সুতরাং তুমি নিজেকে সেইভাবে সাজিয়ে ফেললাম যে ওকে আমি এখন থেকে মাস্ক পরবো সবসময়। বাইরে গেলে পরে আমি প্রথমে মাস্ক তুলবো, মাস্ক কোথায় আছে, মাস্কটা নিয়ে মাস্কটা পরবো, মাস্কটা পরে তারপরে আমি বের হবো। কথা বলার সময় আমি সবসময় মাস্ক নেবো, একটা লোক যদি সামনে থাকে সবসময় মাস্ক ইউজ করবো, এক্সেট্রা এক্সেট্রা। সো তুমি তোমার সিস্টেমটাকে অর্গানাইজ করলা এন্ড ইন্টারনালাইজ, এটা তোমার মনের ভিতরে অটোমেটিক চলে আসবে। আমরা এখনো যখন বাইরে যাই, পার্টিকুলারলি আমি বাইরে গেলে পরে মাস্কের কথা ভুলে যাই, হয়তো আমি নিচে চলে গেছি, লিফটে নিচে নেমে গেছি, তখন আমার হঠাৎ মনে হয় আরে মাস্ক পরে নাই তো, আবার উপরে চলে আসি। সো ইউ হ্যাভ টু ইন্টারনালাইজ, তোমাকে অটোমেটাইজ করতে হবে, যাতে করে আমি বাইরে যাচ্ছি মাস্ক আগে থেকেই তুমি নিয়ে নিলা। সো ইন্টারনালাইজ দ্য ভ্যালু সিস্টেম, তোমার ভ্যালু সিস্টেমকে এইভাবে তোমাকে গড়িয়ে নিতে হবে। সো দ্যাট ইজ দ্য লাস্ট লেভেল, হাইয়েস্ট লেভেল অফ অ্যাটিটিউড। আর স্কিলের বেলা যদি চিন্তা করি, সেটা হলো ইমিটেশন। তোমাকে তোমার ইনস্ট্রাকশন দেখিয়ে দিচ্ছে এই কাজটা এইভাবে করো, ঠিক আছে, আমি তুমি দেখে দেখে করতে পারছো, তোমার টিচার তোমার সামনে আছে, তার কাজ ফলো করে তুমি করতে পারলা। সো দ্যাটস দ্য ইনিশিয়াল লেভেল অফ স্কিল। দেন ম্যানিপুলেশন, তার মানে তোমার টিচার বলতেছে তুমি এটা করে নিয়ে আসো, ঠিক আছে, তুমি করে আনতে পারবা, তোমাকে এখন দেখাইতে হবে না কাউকে, তুমি এবল টু ম্যানিপুলেট। দেন ডেভেলপ প্রিসিশন, এই কাজটা তুমি এখন এত মাস্টার হয়ে গেছো, উইথ একদম হাইয়েস্ট প্রিসিশনে তুমি করতে পারো। আর্টিকুলেশন, তোমার মনে হয়তো হইতে পারে ওকে এই কাজটা করতে আমার টিচার বা কেউ আমাকে এইভাবে করতে বলছে, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা এইভাবে করলে আরো বেটার হবে। তো এই যে জিনিসটা, এটা হলো আরেকটা স্কিলের সাথে কম্বাইন করা, বা তোমাকে এটা নতুন ভাবে করার মতো তোমার আর্টিকুলেশন করার ক্ষমতা থাকবে। এন্ড দেন ন্যাচারালাইজেশন, তুমি তখন এক্সপার্ট হয়ে যাবা যে এই কাজটা বেস্ট করা যায় এইভাবে। সো দ্যাটস দ্য অটোমেশন, এবং তুমি এইভাবেই সবসময় করবা। সো অটোমেশন, ন্যাচারালাইজেশন, so that's the last level of learning, highest level of skill. So knowledge gather করা, attitude develop করা, and skill acquire করা, so এটা হলো একটা পার্টিকুলার মেথড অফ লার্নিং বা লার্নিং মেথডের তিনটা মূল জিনিস। ওকে, সো এই যে ক্যাটাগরি যেটা বলা হচ্ছে, এটার মধ্যে 6টা লেভেল বা ক্যাটাগরি, এটা 5টা, এটা 5টা। এই ক্যাটাগরিকে আমরা বলতে পারি ডিগ্রিজ অফ ডিফিকাল্টিস, সিঁড়ির মতো। লোয়েস্ট লেভেল অফ সিঁড়িকে আমরা যদি 1 ধরি, তার উপরে সিঁড়িটা যদি আন্ডারস্ট্যান্ড হয়, তার উপরে সিঁড়ি অ্যাপ্লাই হয়, তো তুমি যত উপরে যাচ্ছ তুমি হায়ার লেভেল অফ লার্নিং তুমি অ্যাকোয়ার করছো। এবং তুমি যখন কোন একটা পার্টিকুলার পর্যায়ে 3 নম্বর সিঁড়িতে থাকবা, তার মানে তুমি 1 এবং 2 অলরেডি পার হয়ে এসছো, তার মানে তুমি 1 আর 2 অলরেডি তুমি অ্যাচিভ করেছো, এখন তুমি থার্ড লেভেলে আছো। সো দ্য ফার্স্ট ওয়ান মাস্ট বি নরমালি মাস্টার্ড বিফোর দ্য নেক্সট ওয়ান ক্যান টেক প্লেস। 1 শেষ করে তোমাকে 2 যেতে হবে, বা 2 শেষ করে 3 যেতে হবে। সো তুমি যখন 6 থাকবা, তার মানে হলো তুমি এই 5টা জিনিসই করতে পারো। ওকে, সো এই ব্লুমস ট্যাক্সোনমিতে সাধারণত এটা ছিল 6টা। আমরা এখন শুধু কগনিটিভ নিয়ে কথা বলবো, নলেজ যেহেতু এটা। পরবর্তী পর্যায়ে ব্লুমের ছাত্রী অ্যান্ডারসন, কোরি অ্যান্ডারসন বা কি অ্যান্ডারসন কি যেন নাম, একজন বা ছাত্রী এই ব্লুমসের, তিনি এটাকে একটু মডিফাই করে এখানে যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো হলো নাউন, ঠিক আছে, এটাকে এখন ভার্বে কনভার্ট করে, এগুলো সব এখন ভার্ব, ঠিক আছে। যেহেতু আমাদের ওবির যে কথা বলা হচ্ছে, ওবিতে হলো ছাত্র কি করতে পারে সেটা ইম্পর্টেন্ট, করতে পারা মানে ভার্ব, সবগুলা আমাদের এই যে সিও যেগুলো বলবো সেগুলো ভার্ব সেন্টেন্স হিসেবে থাকবে, যার জন্য এই নাউন গুলোকে ভার্বে কনভার্ট করে। এবং আরেকটা জিনিস মডিফাই করে, সেটা হলো 5 এবং 6 এর মধ্যে সে সোয়াপ করে। তার মতে হলো যে ক্রিয়েটিং এন্ড ডিজাইনিং শুড বি দ্য হাইয়েস্ট লেভেল অফ লার্নিং, ইভ্যালুয়েট তারপরে আগে আসা উচিত। তার মানে একজন যদি কেউ ডিজাইন করতে পারে বা কোনো কিছু ক্রিয়েট করতে পারে, তার মানেই হলো সে সবকিছু জানে এই সম্বন্ধে। সো ইভ্যালুয়েশনকে 5-এ নেওয়া হয়েছে, এবং সিনথেসিস অর ক্রিয়েটিং এ ডেভেলপ ডিজাইনিং সেটা নিচে চলে এসেছে। সো দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ লার্নিং। আমরা এখন এই জিনিসগুলো ফলো করবো, নট অরিজিনাল ব্লুমসের যে লেভেলটা আছে সেটা আমরা ইউজ করবো না। সো ব্লুম ট্যাক্সনমি ইউজ না করে আমরা অ্যান্ডারসনের ট্যাক্সনমি গুলো আমরা নরমালি ইউজ করি। তাহলে এখানে সবগুলো ভার্ব ফর্মে আছে এবং ডিজাইনটা শেষে আছে। এক্সাম্পল দেই। এক্সাম্পল যেটা হলো, মনে করো রিমেম্বার জিনিসটা কি, লিস্ট ডাউন as many as you wish cartoon character that you watch TV, সেটা হলো রিমেম্বার, একদম লোয়েস্ট লেভেল অফ লার্নিং। সেকেন্ড যেটা বলা হচ্ছে, আন্ডারস্ট্যান্ড, সিলেক্ট ওয়ান কার্টুন ক্যারেক্টার দ্যাট ইউ লাইক মোস্ট এন্ড ডিসক্রাইব ইটস ক্যারেক্টার, সেটা হলো আন্ডারস্ট্যান্ড করা, ক্যারেক্টার গুলোকে আন্ডারস্ট্যান্ড করা। থার্ড যেটা বলা আছে, অ্যাপ্লাই,
demonstrate how this character can help you in real life. এটা হলো অ্যাপ্লাই করা এই ক্যারেক্টার গুলোকে in real life. Then analyze. Choose 3 cartoon characters that you like most and study their similarities and the differences, strengths and weaknesses. So analyze করা 3টা ক্যারেক্টারের মধ্যে similarities, dissimilarities খুঁজে বের করা, আমাদের contrast and compare করা. So this is analyzing. So it are of the higher level of learning. Evaluate. Or out of these 3 above, which one in your opinion is the best character and explain the reasons behind this selection. So now it become evaluation. তুমি এই ক্যারেক্টারটা কেন পছন্দ করো সেটা তুমি বলো, ঠিক আছে? Third one হলো, last one হলো create. Based on cartoon characters that you have watched, create a new cartoon character and describe its features and main characters. So এখন তুমি নিজে কিছু করতে পারা, ক্রিয়েট করা. So create should be the highest level of learning. আরেকটা এক্সাম্পল যদি দেই সেটা হলো কগনিটিভ লেভেল। আমরা ওকে ভেরি কুইকলি সায়েন্সের রেসপেক্টে যদি বলি, রিমেম্বার যেটা হলো রাইট দ্য নিউটনস লস অফ মোশন। সো 3টা লস এখানে জাস্ট সিম্পলি লিখতে বলেছে, তোমাকে এখানে শুধু মুখস্থ জানতে হবে। আন্ডারস্ট্যান্ড, এক্সপ্লেইন দ্য লস ইন ইউর ওন ওয়ার্ডস। সো তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। অ্যাপ্লাই, determine the momentum of a bullet when it hits the tree at a certain velocity. So তোমাকে মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তার মানে লগুলোকে তোমাকে অ্যাপ্লিকেশনে নিতে হবে। অ্যানালাইজ, ডিফারেন্সিয়েট বিটুইন কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি উইথ এক্সাম্পল, ঠিক আছে? সো এখানে ওই লস ইউজ করার মাধ্যমে তোমাকে কনজারভেশন অফ এনার্জি যেটা আছে সেখান থেকে কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি গুলো ডিফারেন্সিয়েট করা। ইভ্যালুয়েট, চুজ ইউর মেথড টু উইথ জাস্টিফিকেশন টু সলভ এ ডাইনামিক প্রবলেম either by using conservation of energy or conservation of momentum. Evaluation. And create holo, design a problem to demonstrate the principles of conservation of energy. Like a problem design kora or problem create kora, problem synthesize kora. So this is the last level of learning. So মোটামুটি বোঝা গেল যে কগনিটিভ লেভেল গুলো বা ব্লুম ট্যাক্সোনমির বিভিন্ন লেভেলের মধ্যে নলেজকে কিভাবে ডিফাইন করে। সো আমরা যেটা ফাইনালি যেটা অ্যান্ডারসনের যে লেভেল যেটা দেখেছিলাম, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট এন্ড ক্রিয়েট। সো এটা যত নিচে দিকে যাবে লেভেল হায়ার, তত হায়ার দিকে যাবে। এখন এইখানে এই নিচের দিকের যে 4টা আছে, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট, এই 4 লেভেল অফ লার্নিংস গুলোকে বলে হায়ার লেভেল অফ লার্নিং এন্ড সুইটেবল ফর ইউনিভার্সিটি লেভেল অফ এডুকেশন। উপরের যে লার্নিং আছে যেগুলো আছে, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাপ্লাই এর অল্প কিছু। তার মানে অ্যাপ্লাইটা যদি এত বড় যদি অ্যাপ্লাই হয়, তো এই এত বড় অ্যাপ্লাই এর মধ্যে প্রথম পার্টটুকু হলো উপরে, অ্যাপ্লিকেশনের হাইয়েস্ট লেভেল যেগুলো আছে সেটা হলো নিচে। সো এটা যদি 3 হয়, এখানে আসবে 3+, আমরা 3+ শব্দ দিয়ে এটা বলছি। সো এই প্রথম 3টা নট সুইটেবল ফর ইউনিভার্সিটি লেভেল অফ এডুকেশন। এতে করে তোমাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হলো যে এখন থেকে পরীক্ষার মধ্যে list the variables or list the process that used to produce something. এই ধরনের কোশ্চেন আর থাকবে না। Describe this process. এই ধরনের কোশ্চেন আর থাকবে না, ঠিক আছে? থাকবে হলো সবগুলো নিচের দিকে, অ্যানালাইজ করা, ইভ্যালুয়েট করা, ক্রিয়েট করা এবং অ্যাপ্লিকেশন গুলোর হাইয়েস্ট লেভেল অ্যাপ্লিকেশন। এই কোশ্চেন গুলো সাধারণত থাকবে পরীক্ষায়। কিভাবে বুঝবা? কিছু টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজি আমরা নিবন্ধন করতে পারি। যেমন এখানে মনে করো রিমেম্বার শব্দের অল্টারনেটিভ, যেমন ডিফাইন, আইডেন্টিফাই, লিস্ট, নেম, রিকল, রিকগনাইজ, রিলেট, আন্ডারলাইন। এইটা আমরা পরীক্ষার মধ্যে প্রশ্ন যেগুলো লিখি সাধারণত লিস্ট লিখি, আইডেন্টিফাই লিখি, ডিফাইন দিস ওয়ান সেটা লিখি। তো এই টার্মিনোলজি যখন পরীক্ষায় থাকে, এই শব্দগুলো যখন থাকে, তার মানে হলো একদম প্রথম লেভেলের লার্নিং গুলো আমি জানতে চাচ্ছি। রিমেম্বারিং, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড, চুজ, ডিসক্রাইব, ডিটারমিন, ডিফারেন্সিয়েট, ডিসকাস, এক্সপ্লেইন, এক্সপ্রেস, আইডেন্টিফাই, এগুলো হলো সাধারণত আন্ডারস্ট্যান্ড, সেকেন্ড লেভেল অফ লার্নিং। অ্যাপ্লাই এর মধ্যে আছে অ্যাপ্লাই, ডেমনস্ট্রেট, জেনারেলাইজ, ইলাস্ট্রেট, রিলেট, ইউজ, ইউটিলাইজ। সো এখন থেকে পরীক্ষার মধ্যে কোনো প্রশ্ন এই ভার্ব দিয়ে শুরু হবে না, ঠিক আছে? এই ভার্ব দিয়ে শুরু হওয়া মানেই হলো যদিও শুরু হয়ও, ঠিক আছে, ইট উইল নট বি এ সিঙ্গেল কোয়েশ্চেন। কোয়েশ্চেনের মধ্যে হয়তো ছোট একটা পার্ট থাকবে, বিগিনিং এর পার্ট থাকবে। এটা একটা প্রশ্নের 10 মার্ক যদি থাকে, এগুলো দিয়ে কোনো
একটা লাইন যদি শুরু হয় তাহলে সেটার মধ্যে হয়তো 1 মার্ক বা 2 মার্ক থাকবে, ঠিক আছে। মোস্ট অফ দ্য কোশ্চেন থাকবে এই ধরনের শব্দ দিয়ে: অ্যানালাইজ, ক্যালকুলেট, কম্পেয়ার, কন্ট্রাস্ট, ডিডিউস, ডিটারমাইন, ঠিক আছে, এস্টিমেট অথবা অ্যাপ্রেজ, অ্যাসেস, এস্টিমেট, ঠিক আছে, সিলেক্ট, ভ্যালিডেট, টেস্ট, ক্রিয়েটের মধ্যে থাকবে কম্পোজ, কনস্ট্রাক্ট, ক্রিয়েট, ডিজাইন, ডেভেলপ, ঠিক আছে, প্রেডিক্ট, সিনথেসাইজ, এই ধরনের শব্দগুলো থাকবে এবং এই ধরনের শব্দ তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই ধরনের শব্দগুলো কোন লেভেলে চাচ্ছি, আমি যদি এই ধরনের শব্দ দিয়ে একটা প্রশ্ন দেই তার মানে হলো আমি তোমাকে ক্রিয়েট করতে কিছু বলেছি, এটা হাইয়েস্ট লেভেল অফ লার্নিং, তোমাকে প্রশ্নের আনসার ঠিক সেইভাবে তোমাকে দিতে হবে, ঠিক আছে। সো আমরা তাহলে ইউনিভার্সিটি লেভেল অফ এডুকেশনের মধ্যে সাধারণত এই দিকে থাকবো, তবে তার মধ্যে আবার আরেকটা সময় আছে, সেটা হলো ফার্স্ট ইয়ারের কোর্সগুলো সাধারণত নিচের দিকে বেশি থাকবে, কারণ ওখানে সিনথেসাইজ বা ক্রিয়েশনের কথা কম থাকবে, কিন্তু শেষের দিকে ফোর্থ ইয়ারের কোর্স, থার্ড ইয়ারের কোর্স, এই সমস্ত কোর্সে হয়তো শেষের দিকে বেশি থাকবে, কারণ তখন ডিজাইন প্রজেক্ট বেশি হবে, তোমাকে ইভ্যালুয়েট করার ক্ষমতা তোমাকে থাকতে হবে, কারণ তুমি অল নলেজ অ্যাকুয়ার করে ফেলেছো। সো অ্যানালাইজ করার ক্ষমতা থাকবে, ইভ্যালুয়েট করার ক্ষমতা থাকবে, ক্রিয়েট করার ক্ষমতা থাকবে। সো ফাইনাল ইয়ারের প্রশ্ন, থার্ড ইয়ারের প্রশ্ন সাধারণত এই শেষের দিকে থাকবে, এই ধরনের ভার্ব দিয়ে কোশ্চেন শুরু হবে। ওকে, তাহলে এমএমই প্রোগ্রাম যেটা বুয়েটের ভিশন হলো টু বি এ প্রিমিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি লোকালি এন্ড গ্লোবালি ফর প্রোভাইডিং এডুকেশন, পারফর্মিং রিসার্চ এন্ড ইনোভেশন ওয়ার্কস ইন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এটা হলো বুয়েটের ভিশন। এবং ভিশনটা হলো ওভারঅল একটা ব্রড স্পেকট্রাম, এবং এই ভিশনটা অ্যাচিভ করার জন্য বুয়েটে কিছু মিশন আছে। মিশনটা কি? টু প্রোভাইড হায়ার কোয়ালিটি এডুকেশন, রিসার্চ এন্ড ট্রেনিং in traditional engineering field, to produce high quality engineer, architect and planner with high moral and ethical value, to enhance collaboration between academia and industry, to contribute to the national policy making. So that is the mission of BUET, যাতে করে BUET থেকে যে ইঞ্জিনিয়ার যেগুলো বের হবে তারা যেন এগুলো করতে পারে। তো এই ভিশন এবং মিশন মাথায় রেখে এমএমই তার পিইও সেট করেছে। পিইও মানে কি? পিইও মানে হলো আমি 5 বছর পরে বা একটা সার্টেন লেভেল 4 বছর 5 বছর পরে আমি আমার গ্রাজুয়েটকে কোথায় দেখতে চাই, সেটার মধ্যে আমরা 4টা 1 2 3 4 সরি 4 হবে 4টা সেট করেছি। সেটার মধ্যে কি আছে? অল গ্রাজুয়েটস আর মিনিংফুলি এমপ্লয়েড and excel in professionally satisfying career in industrial, academic, government setting in national, international. So national, international যে জায়গায় হোক না কেন, তুমি এডুকেশনাল ফিল্ডে থাকো বা ইন্ডাস্ট্রি থাকো, যেভাবেই থাকো না কেন, আমি দেখতে চাই আমার গ্রাজুয়েটরা 5 বছর পরে সবাই চাকরি পেয়েছে এবং তারা খুব ভালো পর্যায়ে আছে। এটা হলো আমাদের PO1, ঠিক আছে। 2 নম্বর কি? গ্রাজুয়েটস উইল অ্যাক্ট অ্যাজ এথিক্যাল এন্ড রেসপন্সিবল প্রফেশনাল। এথিক্স এর কথা আগে বলা হয়েছে, ইউনিভার্সিটির মিশনের মধ্যে আছে। তো আমি আমার গ্রাজুয়েটরা দেখতে চাই তারা যেন এথিক্যাল প্রফেশনাল হিসেবে থাকে, এন্ড প্রোভাইড লিডারশিপ ইন সলভিং প্রবলেমস, ঠিক আছে, ম্যাটেরিয়ালস রিলেটেড ইস্যুতে problems with due consideration of economic, environmental and safety impact of their work on society. তো সোসাইটিতে আমার কাজের যে ইম্প্যাক্ট, যেটা এটা সোশ্যাল ইম্প্যাক্ট হতে পারে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হতে পারে, ইকোনমিক ইম্প্যাক্ট হতে পারে, সেটা মাথায় রেখে আমি যেন আমার ফিল্ডে একটা এথিক্যাল পারসন, এথিক্যাল প্রফেশনাল পারসন হিসেবে নিজেকে করতে পারি এবং লিডারশিপ দিতে পারি। সেটা হলো 2 নম্বর। 3 নম্বর যেটা বলা আছে, গ্রাজুয়েটস উইল ফাংশন and communicate effectively as individual, team member and leader, ঠিক আছে। তার মানে একা একা as a team member এবং as a leader সে যেন কমিউনিকেট করতে পারে and function করতে পারে effectively. So communication skill is very important, ঠিক আছে, and with appropriate professional material engineering scientist. And last one হলো graduate will engage in lifelong learning activity. তার মানে তুমি গ্রাজুয়েট আন্ডার ডিগ্রি নিয়ে নিলা, তার মানে তোমার এডুকেশন শেষ হয়ে গেল না। তুমি যখন জবে যাবা তুমি কন্টিনিউয়াস ক্লাসে থাকবে এডুকেশনের সাথে। তুমি হয়তো কোনো শর্ট কোর্স করবা, কোনো সেমিনারে যাবা, নিজে বই পড়বা, ঠিক আছে, ম্যানুয়াল কি বলে এটাকে, বিভিন্ন ধরনের ম্যানুয়াল থাকে সেগুলো পড়বা। সো ওভারঅল তুমি নিজেকে এডুকেশনের মধ্যে রাখবা এবং নিজেকে তুমি হাই লেভেল বাড়াতে থাকবা, ঠিক আছে। লাইফ লং লার্নিং অ্যাক্টিভিটির মধ্যে তুমি এনগেজ থাকবা। এর জন্য তোমাকে ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতে হবে, নট নেসেসারি। তুমি কোনো একটা শর্ট কোর্স অ্যাটেন্ড করলা বা কোনো একটা সেমিনারে গেলে পরে তুমি নতুন জিনিস শিখতে পারবা। এটাই তোমাকে চাওয়া হচ্ছে। তুমি 5 বছর পরে তুমি একটা মনে করো একটা ম্যানেজার হিসেবে একটা অর্গানাইজেশনে আছো, তুমি তোমার লাইনের তুমি একটা শর্ট কোর্সে গেলা, সেখান থেকে তুমি শিখলা, সেটা তুমি তোমার ফিল্ডে অ্যাপ্লাই করলা, তোমার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করলা, সেটাই তোমাকে চাওয়া হচ্ছে। সো দিস আর 4
প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ এমএমই প্রোগ্রামের জন্য যে 5 বছর পরে আমি আমার গ্রাজুয়েটকে এই জায়গায় দেখতে চাই। এন্ড দেন আউটকাম, আমরা বলছি আউটকাম এটা সেট করে হলো বাইরের অর্গানাইজেশন, স্টেক হোল্ডাররা। সো এভরি প্রোগ্রাম মাস্ট এনশিওর অ্যাক্রিডিটেশন। অ্যাক্রিডিটেশন মানে হলো তোমার প্রোগ্রামটা যাতে সার্টিফাই করে সাম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যদি সার্টিফাই করে তার মানে তোমার প্রোগ্রামটা ভ্যালিড ফর অল আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। সো এই অ্যাক্রিডিটেশন প্রসেসটা করতে গেলে পরে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়াশিংটন আমরা বলেছি, ওয়াশিংটন এখানে 12টা ডাইমেনশন আছে, 12টা কন্ডিশন আছে, এই 12টা কন্ডিশন মেট করতে হবে। ঠিক আছে, এই 12টা কন্ডিশনের মধ্যে আমি একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছি, কারণ আছে। 5টা হলো ওয়াশিংটন অ্যাকর্ড নাম্বার 1, এটা হলো ইঞ্জিনিয়ারিং নলেজ। ঠিক আছে, একে সামটাইমস সলভিং অ্যাবিলিটি বলে। প্রবলেম অ্যানালাইসিস, ডিজাইন ডেভেলপমেন্ট সলিউশন, ইনভেস্টিগেশন, মডার্ন টুল ইউজেস, engineer and society, environment sustainability, ethics, individual teamwork, communication skill, project management, finance, lifelong learning. আচ্ছা, তোমাদের পরে ক্লাস আছে না? 10টায় ক্লাস আছে কি তোমাদের? জি স্যার। ওকে, আমি এই পরের স্লাইডে শেষ করে দেবো, আবার নেক্সট ক্লাসে আবার দেখবো। ওকে, সো এই 12টা ডাইমেনশন হলো ওয়াশিংটন অ্যাকর্ডের, এন্ড বেসড অন দিস ডাইমেনশন আমরা এই 12টা শর্ত দিয়েছি। These are the program outcomes. ঠিক আছে, 5 ডোমেন: সলভিং অ্যাবিলিটি, অ্যানালাইজিং অ্যাবিলিটি, ডিজাইন অ্যাবিলিটি, টেস্টিং অ্যাবিলিটি, সিনথেসিস অ্যাবিলিটি, আর এই 12টা। সো ডোমেইন স্পেসিফিক স্কিল বা প্রোগ্রাম স্পেসিফিক এমএমই রিলেটেড এইগুলো 5টা, আর এই 7টা হলো জেনারেল। ঠিক আছে, ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট। এই জেনারেল সোসাইটিতে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমার দায়িত্ব কি, সেটা এটা। এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি সম্বন্ধে তোমার কি দায়িত্ব, এথিক্সে কি দায়িত্ব, তুমি ইন্ডিভিজুয়ালি টিম ওয়ার্কের মধ্যে তুমি করতে পারো সেটা, তুমি কমিউনিকেট বেটার করতে হবে, প্রজেক্ট ম্যানেজ করতে পারবা ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল, লাইফ লং লার্নিং প্রসেস থাকবা। তো এগুলো হলো জেনারেল স্কিল, সব প্রোগ্রামের জন্য প্রযোজ্য, আর এইগুলো হলো কেবলমাত্র তোমার প্রোগ্রামের জন্য প্রযোজ্য। ঠিক আছে, so a program must ensure that all these skills are developed in the course. Okay, আজকে এটা এই পর্যন্ত থাকি, আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে একটু ডিটেইল দেখব। শেয়ার স্টপ করি। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এখন থেকে তোমরা যে কোর্সগুলো করবা, মানে যেভাবে তোমাদের এডুকেশন যেটা হবে সেটা হলো প্রতিটা কোর্সের জন্য কিছু আউটকাম সেট করে দেওয়া হবে, এবং সেই আউটকাম গুলো তোমাকে অ্যাচিভ করতে হতে হবে, এবং এটা তোমার রেসপন্সিবিলিটি তোমাকে অ্যাচিভ করার জন্য, এবং এই রেসপন্সিবিলিটিটা তুমি ফুলফিল করতে পারবা বা ফুলফিল করার জন্য টিচারের কাছে তোমার যা যা চাওয়া আছে তোমাকে নিজে চাইতে হবে, এবং টিচার অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গাইড হিসেবে কাজ করবে, সে তোমাকে এগুলো অ্যাচিভ প্রোভাইড করবে। তোমার কোনো বই যদি লাগে, তুমি যদি কোনো কিছু না বুঝো, সেটা তোমাকে বুঝাই দেওয়া হবে। ঠিক আছে, যে নর্মাল আমি আসলাম একটা লেকচার দিয়ে চলে গেলাম, এইভাবে জিনিসটা হবে না। ঠিক আছে, এই হওয়া উচিত না। এখন তোমরা যদি মানে এই যে ক্লাসে তোমরা যদি অ্যাটেন্টিভ আসো কিনা জানি না, ডাইরেক্ট ক্লাসে যদি হয়, ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেনস। তুমি যেটা জানো না সেটা তোমাকে জিজ্ঞেস করতে হবে। ছাত্র হিসেবে তোমরা অনেকেই প্রশ্ন করতে চাও না, হয়তো লজ্জা পাও, কিন্তু মনে রাখবা যে তুমি একা, এই যে 60 জন ছাত্র আছে সাথে, সবাই তোমার লেভেলের ছাত্র। ঠিক আছে, সুতরাং তুমি যেটা জানো না, ইটস হাইলি লাইকলি দ্যাট অন্যরাও এটা জানে না। ঠিক আছে, তারাও এই প্রশ্ন করতে লজ্জা পাচ্ছে। ভয় তো পাবে না ডেফিনেটলি, একজন টিচারকে ভয় পাওয়ার কিছু নেই ইউনিভার্সিটি লেভেলে। স্কুল লেভেলে হলে হয়তো বেদ দিয়ে বাড়ি দিত, এখানে তো সেটা সুযোগ নাই। ঠিক আছে, একটা বকাই দিতে পারে, আর তো কিছু দেবে না। সুতরাং ভয়ের কিছু নেই, কিন্তু এই লজ্জাটা তোমাকে ওভারকাম করতে হবে, এবং তোমাকে ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেনস, এবং এই কোয়েশ্চেন গুলো তুমি জানবা, যেমন তোমার ফেলো স্টুডেন্ট যেটা আছে তারাও জানবে, কারণ তারাও জানে না। ঠিক আছে, সুতরাং ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেনস, যাতে করে প্রতিটা ক্লাসের যে টার্গেট যেটা সেট করা হয়েছে সেই সেট টার্গেট গুলো যাতে তুমি অ্যাচিভ করতে পারো। আমি চেষ্টা করব ফলো করার জন্য, এবং যার জন্য আমি প্রতিটা ক্লাসের শুরুতে লেকচার গুলো আমি টিমসে দিয়ে দেবো, যাতে করে তোমরা অ্যাটলিস্ট পড়ে আসতে পারো, এবং ক্লাসে কি ধরনের কথাবার্তা বলবো আমি সেগুলো যাতে তুমি বুঝতে পারো, এবং কোনোটা যদি আগে না বুঝে থাকো তার জন্য তোমরা আগে থেকে প্রিপেয়ার হতে পারো, যদি ইউ হ্যাভ টু আস্ক দিস কোয়েশ্চেনস টু নো সামথিং অর টু এবল টু satisfy this program outcome, this lecture outcome. Okay, any question?
তোমাদের কি বলে এটাকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে তার রোল নাম্বার জানি কত? স্যার 10। 1911010। তোমার পুরো নাম কি? ফারিহা মাসুদ। পারিয়া মাসুদ। মাসুদ MASUD। SUD পারিহা। ওকে, ঠিক আছে। স্যার আর রোল 43 স্যার। মাসুদ আর 43। তোমার নাম কি? স্যার প্রমিত দেবনাথ। প্রমিত? জি স্যার, প্রমিত দেবনাথ। ও, প্রমিত দেবনাথ। আচ্ছা, জি স্যার। প্রমিত দেবনাথ। ওকে, সো ক্লাস সম্বন্ধে কোনো ইনফরমেশন যদি থাকে সেটা তো আমি টিমসে আমি এটা আপলোড করবই। এট দ্য সেম টাইম এই তোমাদের সিও কে আমি তোমাদের সংক্ষেপে কি বলে জানো? সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ নাকি আর কি বলে? স্যার সিআর। জিআরই বলে স্যার। সিআর, ওকে। তো আমি সিআর কে জানিয়ে দেব SMS এর মাধ্যমে কোনো ডেভেলপমেন্ট বা কোনো কিছু তোমাদের যদি জানানোর প্রয়োজন পড়ে। ওকে, তাহলে আজকে শেষ করি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।